স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ৩৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেছেন সরকার প্রধান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। বিগত দেড় দশক ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন সহ নানা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে 4টি জোট সহ নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় 42টি রাজনৈতিক দল সক্রিয় অবস্থানে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেয়া ৩৪টি রাজনৈতিক দলের ১৯৬ জন প্রতিনিধির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায়। এটা আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও বিশদ আলোচনার কথা জানান তিনি। তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে শুরু সরকার চালানোর, সেই শুরুটাকে তারা অত্যন্ত প্রশংসা করেছেন। যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আপনার গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন। মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে আবারও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। এ সময় আসছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনাও স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব। কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই, সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। ধন্যবাদ। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে, তাদের জন্য সন্তোষজনক চিকিৎসা সেবা ও পর্যাপ্ত ঔষধ নিশ্চিত করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো ভোগান্তি ছাড়াই সবাই সহজে চিকিৎসা পান এবং চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়। সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে। বৈঠকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। সোমবার স্কাটনে এক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর ২০ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা নিশ্চিত করেন। আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এদিকে সার্কের পুনরুত্থানে সরকার কাজ করলেও বিমস্টেক আর সার্ক একটি আরেকটির বিরোধী নয় বলে জানান তিনি। বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্ক ভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। এর আগে সোমবার দুপুরে বিমস্টেক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের অঞ্চল সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, মানব পাচার, মাদক পাচার, সাইবার হুমকি, অবৈধ মাছ ধরা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং মানবিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সামুদ্রিক নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিমস্টেককে আরও কার্যকর সহযোগিতা জোরদার করতে হবে। তিনি জানান, বিমস্টেকের বর্তমান সভাপতি এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শুধু সভা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক সংযোগ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে থাকতে হবে। পরিবহন সংযোগ বিষয়ক বিমস্টেক মাস্টার প্ল্যান আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর কার্যকর বাস্তবায়ন। নীল অর্থনীতিতে যৌথ সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও জানান তিনি। রোহিঙ্গাদের ফেরাতে চান সদস্যদের সহযোগিতাও। একজন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে বিমস্টেকের কাঠামো এবং এই বহুপাক্ষিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। রাজধানীর মিরপুরের ৭ ফিট এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবনী আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর মধ্য পীরেরবাগের একটি বহুতল ভবনের নিচের রাস্তা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, ভবনটির ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। তবে তা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ ও স্বজনরা। সাজেদ সরকারের প্রতিবেদন। এই পোস্ট দেখে বোঝা যায় একদিন আগেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন লাবনী আক্তার। মিরপুরের ৬০ ফিটের অলি মার্কেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। সোমবার সকালে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বের হন লাবনী। তারপরে পরিবার জানতে পারে একই এলাকার মধ্য পীরেরবাগে ১০ তলা একটি ভবনের সামনের রাস্তায় পড়ে আছে তার মরদেহ। উনি যখন পড়ে যে গেছে মারা গেছে তখন আমি খবর পাইছি, তার আগে ওনাকে আমি দেখি নাই, কোনো কিছু জানি না। না না না, না এটা দেখিনি, দেখলে তো আমি ঢুকতেই পারি না। আমি খবর পেয়েই আমি চলে এসেছি। ২টা ১০-এ আসছে এবং টাইমিং নাকি দেখাচ্ছে ২টা ১৪-তে সে এখান থেকে ড্রপ পড়ে গেছে। ৪ মিনিটের মতো। রাস্তার উপর মরদেহ এভাবে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তারা জানিয়েছে এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। এখানে এরকম না, যেহেতু মেয়ের ফোন দিয়ে যদি এনআরই থাকে এবং মেয়ের মোবাইল তো পুলিশ পাইছে, তো মোবাইলে তো কল লিস্ট আছে, অবশ্যই পুলিশেরা বাইর করতে পারবে। বাইরের লোকজন মানে ওই গেট খোলা থাকলে ঢুকে যায়, এটা মানে লক করা থাকলে মনে করেন এটা তো আর হইতো না, যে কেউ ঢুকতে পারতো। বাসিন্দা না হয়েও লাবণীর মরদেহ কি করে ওই ভবনের সামনে পাওয়া গেল তার উত্তর খুঁজছে পুলিশ। তিনি কি এই বাসায় কারো কাছে এসেছিলেন, কিংবা তিনি কি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন
নাকি কেউ ফেলে দিয়েছে এমন প্রশ্নের উত্তর নেই পরিবারের কাছে। তাদের দাবি একটাই, প্রকৃত ঘটনার সত্যতা বের করুক আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক শ্রোতাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের অন্তত ২৫% শিশু টিকা গ্রহণ করেনি। ৯ মাসের নিচে ৬০% ও ৯ মাসের বেশি বয়সীদের ৯০% দেহে টিকার কার্যকারিতা পাওয়া গেছে। আইসিডিআরবি ও বাংলাদেশ শিশু হাসপাতালের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এখন হামের রোগী কমলেও সংক্রমণ পরবর্তী জটিলতায় ভুগছে শিশুরা। দর্শক আরও জানাচ্ছেন মেহেদি হাসান। হামের প্রাদুর্ভাব ও এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা আইসিডিআরবি ও বাংলাদেশ শিশু হাসপাতালের ১৯ জনের একটি দল। বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩৪১ জন শিশুকে এজন্য পর্যবেক্ষণ করেছেন তারা, যাদের বয়স ছিল ১৪ বছরের মধ্যে। গবেষণায় দেখা যায়, হামে মারা যাওয়া ৩৩৭ শিশুর মধ্যে ৯১% কোনো টিকা পায়নি। মারা যাওয়া ৩৩৭ জনের মধ্যে ২২% বয়স ৬ মাসের নিচে, ৩০% ৬ থেকে ৯ মাস এবং ২৫% বয়স ৯ থেকে ১১ মাস, আর ১ বছর থেকে ৪ বছরের মধ্যে ১৭%। বাকি ৬% বয়স ৫ থেকে ১০ বছর বা তার বেশি। শিশুরা মায়ের কাছ থেকে যে সুরক্ষামূলক অ্যান্টিবডি পায় তা ৬ থেকে ৯ মাসের মধ্যে মিলিয়ে যায়। শিশুর বয়স যত কম হয় টিকা তত কম কার্যকর হতে দেখা যায়। ৪ থেকে ৬ মাসের মধ্যে টিকা দিলে ৫০ থেকে ৭৫%, ৯ থেকে ১২ মাসের মধ্যে দিলে ৮৮ থেকে ৯০% শিশু সুরক্ষা পায়। তারা কিন্তু অনেকেই কোনো ডোজ পায়নি, নিজস্ব কোনো আপনার টিকা নেয়নি বা একটা টিকা নিয়েছে। তার মানে কি এই শিশু আপনার ভ্যাকসিন দিয়েছে তারা কিন্তু কোনো ধরনের আক্রান্ত হচ্ছে না, শুধুমাত্র ভ্যাকসিন দেয়নি বা একটা ডোজ অসমাপ্ত আছে তারাই আক্রান্ত হচ্ছে। তার মানে হচ্ছে যে ওই ভ্যাকসিন কার্যকর এবং যেই ভাইরাসটা নতুন এসেছে সেটাকেও সে প্রিভেন্ট করতে পারে এই ভ্যাকসিনটা। তাহলে সমস্যাটা হচ্ছে যারা ভ্যাকসিন দেয়নি বা কোনো কারণে ভ্যাকসিনের থেকে কাভারেজ থেকে আউট হয়ে গেছে, তারাই মূলত আজকের এই সমস্যাটা তৈরি হচ্ছে, তাদেরকে নিয়েই। কিন্তু তবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন হাম অনেকটাই কমতে শুরু করেছে, তবে সংক্রমণ পরবর্তী জটিলতায় ভুগছে শিশুরা। এখন আপনি নিউমোনিয়া রোগী মারা যাচ্ছে, জ্বর হয়, কাশ হয়, মায়েরা বাড়িতে ফালা রেখে বৃষ্টির দিন খেতখেতা স্যাঁতস্যাঁতা বিছনায় ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। ১৫,০০০ টাকা একটা ইঞ্জেকশনের দাম। হাউ মেনি অফ আওয়ার পিপল ক্যান অ্যাফোর্ড ইট? বলে কয়জন অ্যাফোর্ড করতে পারে? না অ্যাফোর্ড করতে পারে তখন মারা যায়। এখন ফ্রি দিচ্ছি আমরা ওই ইঞ্জেকশন। গবেষণা বলছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২% বয়স ছিল ৯ মাসের কম। মেহেদি হাসান, ৭১, ঢাকা। আগামী ২ দিন ঢাকাসহ ৭ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি বর্ষণে ঢাকার জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলাসহ হাওর অঞ্চলে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা হতে পারে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। জুলাইয়ের শুরুতে ভারী বর্ষণে রাজধানী জুড়ে জলাবদ্ধতায় নাকাল হয়েছে নগরবাসী। আর চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড় ধসে প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। আবারও ঢাকাসহ ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে ২০ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই বৃষ্টিপাতে আবারও ডুবতে পারে ঢাকা। আছে লঘু নিম্নচাপেরও শঙ্কা। আজ সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য চট্টগ্রাম বিভাগ ছাড়া আর যে ৭টা বিভাগ রয়েছে সবগুলো বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এই ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানালেন, রংপুর ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আগামী ২ দিন পানি আরও বাড়ার পূর্বাভাস থাকায় রংপুর বিভাগের কয়েকটি জেলা ও সিলেটের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যার
শঙ্কা জানানো হয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা, ভোগাইবংশ, সোমেশ্বরী ইত্যাদি নদীর পানির সমতল আগামী 2 দিনে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যার ফলে মূলত এই বর্ণিত 5টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রধান নদীগুলোতে পানি এখনো বিপদসীমার নিচে থাকায় আপাতত মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা নেই বলে জানালেন এই প্রকৌশলী। প্রধান নদী অববাহিকার পানি এখনো বিপদসীমার নিচে অবস্থান করছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। বাংলাদেশ কোরিয়ার সম্পর্ক ও ব্যবসা খাতে উন্নয়ন সহ বিনিয়োগে পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন কোরিয়া রিপাবলিকের নবনিযুক্ত রাষ্ট্রদূত কিম জি জুন। আর দুদেশের বাণিজ্য ঘাটতি পূরণে নতুন রাষ্ট্রদূত আরও জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে কেবিসিসিআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। দর্শক, এ বিষয়ে আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। কোরিয়া প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত কিম জি জুনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেবিসিসিআই। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে কেবিসিসিআই এর প্রতিনিধিদের সাথে এক নৈশভোজে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং মেঘনা গ্রুপের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ব্যবসায়িক এবং অন্যান্য খাতে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোরিয়ান রাষ্ট্রদূত। আমি আশা করি কেবিসিসিআই আমাদের 2 দেশের যৌথ ব্যবসা খাতকে আরও বৃদ্ধি করতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিষয়ে ইতিমধ্যেই আমরা সরকারকে কিছু প্রস্তাবও দিয়েছি। এ সময় কেবিসিসিআইয়ের সভাপতি শাহাবুদ্দিন খান আশা প্রকাশ করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত কোরিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য আরো জোরালো করতে কাজ করবেন। নতুন অ্যাম্বাসেডর আসছেন, ভেরি ওয়ার্কেবল পারসন এবং উনি কাজের প্রতি বেশি একাগ্রতা। আমি আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশের কোরিয়া বাংলাদেশের যে বাণিজ্যর যেই ডিফিসিট রয়ে গেছে এটা আরও বেশি আমরা বেগবান করব। অনুষ্ঠানে কেবিসিসিআই এর পক্ষ থেকে কোরিয়া প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।